বৃষ্টির দিন মানে ভরপুর খাওয়া দাওয়া, শান্তির ঘুম। খাওয়া দাওয়া বলতে ভাজি পুরি, খিচুড়ি, ছোলা বাদাম, মুড়ি মাখা ইত্যাদি। আর ঘুম ফুল স্পিডে, বৈদ্যুতিক পাখা চালু করে কাঁথা মুড়ি। আহ, পুরাই শান্তিময় জীবন। আর এই শান্তিময় জীবনে বিঘ্ন ঘটাতে প্রাকৃতিক কার্যক্রম। এই বৃষ্টির পানি দেখলেই যেন শরীর থেকে পানি বের হওয়ার জন্য ছটপট পড়ে খানিক সময় পর পর। তখন ছুটতে হয় ওয়াশরুম। আজকের দিনও বৃষ্টি মুখর, এখনো বাড়ি দ্বারা বহমান ধরণীতে। অরুণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাজছে, চুলগুলো স্পাইক করে পরিপাটি হয়ে আছে। পরনে ফর্মাল ড্রেস আপ, সাদা শার্টের উপর কালো কোটি, তার উপর ভায়োলেট ব্লেজার। অরুণ টাই লাগিয়ে পরিপাটি চুলগুলোয় হাত চালিয়ে নিজেকে আয়নায় দেখে নেয়। কালো চুলগুলো উগি দিচ্ছে। তাকে কি বেশি বয়স্ক লাগে? চুলে কালার করলে পাকা চুলগুলো দেখা যাবে না, কিন্তু সে কালার করবে কেন? এগুলো কি লুকানোর জিনিস নাকি? বয়স হচ্ছে, চুল পাকবে না? আয়নার থেকে নজর সরিয়ে হেঁটে বিছানায় শুকনো মুখে বসা ছেলের কাছে যায়। কপালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে চুমু খায়। জ্বর কমতে শুরু করেছে। ভোর বাবার গলা জড়িয়ে ধরল, কাঁধে মুখ গুজে বলে, আব্বু, তুমি রাতে কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য ওয়েট করছিলাম। অরুণ ছেলেকে কোলে তুলে অফিস ব্যাগ হাতে নিয়ে বের হয়। চিরচেনা গম্ভীর মুখে বলে, একটু কাজ ছিল বাবা, এসে দেখি তুমি ঘুমিয়ে। ভোর মাথা তুলে বাবার মুখোমুখি হয়ে গালে হাত রেখে বলে, আব্বু, কালকে হয়েছিল ওই পচা লোকগুলো মেরেছিল কেন? অরুণ গাম্ভীর্যতা যেন একটু বেড়ে গেল। ওসব তোমার জানতে হবে না, লোকগুলো ভিলেন ছিল, তাই পানিশড করেছি। ভোর মুখ খুলে আরো কিছু বলবে, অরুণ ছেলের ঠোঁটে চুমু খেয়ে বলে, আর প্রশ্ন না বাবা। ভোর চুপ করে যায়। তার ফোলা ফোলা মুখশ্রী রক্তিম হয়ে আছে কান্না ও জ্বরের ফলে। নাকটা যেন রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায়, চোখ মৃদু লাল ও টলমলে। অরুণ ড্রয়িং রুম কাটিয়ে ডাইনিং প্লেসে যায়। ছেলেকে কোলে নিয়েই একটা চেয়ারে ব্যাগ রেখে অন্য চেয়ার টেনে বসে। সামনে আসমা বেগম আরিয়ান ব্রেকফাস্ট করছে, মিরু পরিবেশন করছে। আদুরি, রুবি, আনিকা এখনো ওঠেনি হয়তো বা। বৃষ্টির দিনে তারা ঘুম বিলাসী বনে যায়। সে আসমা বেগম ও আরিয়ানের মুখশ্রী দেখে, কেমন যেন থমথমে। তার কপাল কুঞ্চিত হয়। গত রাতের ব্যাপারে কিছু জেনে গেছে কি? সে কিছু বলবে এর আগে আরিয়ান মুখ খোলে, ভাই, ঘটনা কি সত্যি? অরুণের কুৎসিত কপাল শিথিল হয়। টেবিলে থাকা অরেঞ্জ জুস গ্লাসে ঢেলে ছেলের মুখে দেয়। ভোর একটুখানি খেয়ে মাথা নাড়ে, আর খাবে না। অরুণ জোর করে না, বাকিটুকু নিজে শেষ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখন প্রশ্ন হলো, তোরা ঘটনা টুকুর কতটুকু শুনেছিস? আরিয়ান ভাইয়ের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হয়। ভাই, বিয়ের ব্যাপারটা কি সত্যি? হুম। আসমা বেগম ও আরিয়ান অবাক হয় না। তারা শিওর ছিল, শুধু একটু বাজিয়ে নিল যে অরুণ স্বীকার করে কিনা তাদের কাছে। ভোর কিছু বোঝে না, দুর্বল গলায় মিনমিন করে নাক টেনে বলে, আব্বু, কাল বিয়ে? মিনু ততক্ষণে অরুণের প্লেটে খাবার দিয়েছে, ভুনা খিচুড়ি, সাথে কচ্চা মাংস ও চাটনি। অরুণ খিচুড়ি হাতে নিয়ে ফু দিয়ে ছেলের মুখের সামনে ধরে। ভোর মুখ কুচকে মাথা নাড়ে, খাবে না। অরুণ নিজের মুখে নিয়ে বলে, আম্মু, বড়দের আলোচনায় কান দিতে নেই। ভোর এবার গাল ফুলিয়ে ঘুরে বাবার বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। অরুণ বা তার হাত মাথায় বুলিয়ে দিতে থাকে। আসমা বেগম সেদিকে চেয়ে বলে, ভোরের জ্বর এখন কেমন? ছেড়েছে, ওষুধ খাইয়ে দিয়েছিলাম।
আসমা বেগম অরুণের গাম্ভীর্য ঘেরা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, কাল এত কিছু ঘটে গেল, অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না। আরিয়ান মায়ের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, মা, তুমিও না, আমাদের কেন বলবে? আমরা কি ভাইয়ের আপন কেউ নাকি? সৎ সম্পর্কে আমাদের, আপন সম্পর্কের লোক তো সাথেই ছিল। অরুণ প্লেটে হাত থেমে যায়, ঢোক গিলে মুখের খাবার গলাধ্যকরণ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোর সবসময় ছেলে মানুষই কথাবার্তা, এখানে সৎ আপনের কথা উঠছে কেন? পরিস্থিতি তেমন ছিল না, আর আমি নিজেও জানতাম না এমন কিছু করব। যখন ভেবে সিদ্ধান্ত নেই তখন বলার মতো পরিস্থিতি ছিল না। আর রাতে এসেও দেখি সকলে ঘুমিয়ে। সকালে বলতে চেয়েছিলাম ছেলের জ্বরে ঘেটে হয়ে গেছে। আসমা বেগম আরিয়ানকে চোখ রাঙায়, ব্রেকফাস্টে মনোযোগ দিয়ে বলে, আমাদের জানানোর পরিস্থিতি ছিল না, অথচ মেয়র সাহেব সেটাই পৌঁছে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট মা, ব্যাপারটা তেমন না। মামাকে নিয়ে গিয়েছিলাম দরবার সামলাতে, না সে জানতো এমন কিছু হবে, আর নাইবা আমি। আসমা বেগম আর তর্কে গেলেন না। বুঝলাম। তাকে আনোনি কেন? বাচ্চাটাকে জানাবে না? গত রাতের ঘটনা ভুলে যাও, সব পারিবারিক ও আনুষ্ঠানিকভাবে হবে। তোমরা গিয়ে বালা রিং পরিয়ে একটা ডেট দিয়ে এসো। আর কি কি করবে তোমরা জানো, আমি ওসবে নেই। আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটা কেমন শুনলাম কম বয়সী, ভোরকে? অরুণ তার দিকে চায় শান্ত চোখে। ভালো, ওকে খুব আদরে রাখবে ইনশাল্লাহ। ওকে জানাস না, পরে সারপ্রাইজ দেব। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভাইয়ের দিকে বলে, হেই, সত্যি করে বলো তো, তুমি আগে থেকে কোনো চক্কর টক্কর ছিল নাকি? হঠাৎ করেই। অরুণ তাকে থামিয়ে দিয়ে বলে, আমি অফিসে যাচ্ছি, আর যেমনটা ভাবছিস তেমন নয়, সবটা অনাকাঙ্ক্ষিত। অরুণ ছেলেকে চেয়ারে দাঁড় করিয়ে বেসিনে যায়, ভোর টেবিলে মাথা ঠেকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার পেতেল হাতি এখনো নাচছে তাত্তু? আরিয়ান হেসে মাথা নাড়ে, নাচছে না। উঠে এসে ভোরের কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করে। তোমার জন্য বড় সারপ্রাইজ আছে, জলদি সুস্থ হও, তারপর দিব। অন্য সময় হলে ভোর খুশিতে নেচে কুদে আরিয়ানের কোলে উঠে সারপ্রাইজ চাই চাই বলে কানের পোকা বের করে দিত। জ্বরে শরীরে ভোর হাসে না। সত্যি? আরিয়ান তাকে কোলে তুলে আদর করে। হ্যাঁ শোনা। ততক্ষণ অরুণ এসে ব্যাগ কাঁধে নিয়ে ছেলেকে আরিয়ানের কাছ থেকে বুকে জড়িয়ে নিল। আরিয়ান ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, রেখে গেলেই পারিস? সবাই বাড়িতেই অসুস্থ ছেলেটাকে নিয়ে অফিসে গিয়ে আরো অসুস্থ বানানোর পায়তারা। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল, অফিসে যাওয়া জরুরি, কিছু ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আর ফটোশ্যুটের জন্য নিউ লুক লাগবে, তার ইন্টারভিউ, নইলে যেতাম না। আর অসুস্থ ছেলেকে দূরে রেখে একটা কাজেও মন দিতে পারবো না। আসছি ছোট মা। বলেই ছেলেকে বুকে জড়িয়ে বেরিয়ে যায়। আরিয়ান আসমা বেগম তার প্রস্থান দেখে। পাতা প্রিয়দের বাড়িতে এসেছে। এখানেই যে তার শৈশব কৈশোর কেটেছে। এই বাড়ির আঙিনায় হেসে খেলে বড় হয়েছে। এ বাড়ির প্রতিটি আনাচে কানাচে যে তার শৈশব কৈশোরের স্মৃতি বহন করে। এই বাড়িতেই জড়িয়ে আছে কিছু মিষ্টি মুহূর্ত, আবার কিছু তিক্ত অভিজ্ঞতা। এ বাড়ি থেকে ভালোবাসা, অবহেলা, কথার বান অনেক কিছুই পেয়েছে। ছোটবেলায় হাসি মুখে যারা আপন মনে করে বুকে টেনে নিয়েছিল, তারাই যৌবনের পদার্পণের মুহূর্তে ব্যাগ ব্যাগ করে নির্বাসিত করেছিল। পাতা বাড়ির সম্মুখ দুয়ারে দাঁড়িয়ে, সাথে লোকমান। পাতা দুয়ারে দাঁড়িয়ে টলমল চোখ, কেন জানি না
তার চোখ ভরে উঠছে। রহিম মিয়ারা 2 ভাই 3 বোন। বাবা বেঁচে নেই তাদের, তবে বৃদ্ধ মা আকলিমা খাতুন বেঁচে আছেন। রহিম মিয়ার ছোট ভাই করিম মিয়া একসাথেই মাকে নিয়ে থাকেন। যৌথ পরিবার যাকে বলে। করিম মিয়াও ভাইয়ের সাথে ধানে ব্যবসা সামলায়, সাথে বাজারের চালের বড় আড়তদার তারা 2 ভাই। করিম মিয়ার স্ত্রী ফাতেমা জোহরা। তাদের ঘরে 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কাউসার পড়াশোনা শেষ করে ওষুধ কোম্পানিতে কাজ করে 3 বছর হলো। আর মেয়ে জুবাইদার বিয়ে হয়েছে। সে পাতার থেকে 1 বছরের ছোট। আর সবার ছোট ফরদাও ক্লাস 6-এ পড়ে প্রিয়র সাথে। তারা পিঠোপিঠি। প্রিয়দের বাড়ি গ্রামে, রঙিল টিনে আতপাকা বাড়ি। ওরা চাইলে 2 তলা 3 তলা বিল্ডিংও দিতে পারে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। চালের আড়ত ও ধানের ব্যবসা থেকে প্রচুর আয় করে। তাদের বাড়ি পাকা না করার কারণ কিপটেমি নয়, বরং আকলিমা খাতুনের ইচ্ছা। সে বিল্ডিং বা ছাদওয়ালা বাড়ি পছন্দ করে না। তার কাছে দম বন্ধ হয়ে আসে। এ কারণে তিনি মেয়েদের বাড়ি গিয়ে 1 রাতেও কাটায় না। তবে টিন শেডের এই আধা পাকা বাড়িটাও দেখতে বেশ শৌখিনতায় ভরপুর। পাতা পা বাড়ায়। বাগান বিলাসে আচ্ছাদিত গেটখানি খুলে ভিতরে প্রবেশ করে। কোথা থেকে 2 হাত তাকে জাপটে ধরে টাইট করে, চিল্লিয়ে বলতে থাকে, পাতাপু, পাতাপু, তোমাকে আমি এত এত মিস করি। আই লাভ ইউ পাতাপু, তুমি আসবে আমায় বলবে না? পাতা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয় পাতা বলতে অজ্ঞান। তাকে পাতার সঙ্গ দাও, আর কিছুই চাই না। লোকমান এসে প্রিয়র পিঠে টোকা মারে। প্রিয় পাতাকে ছেড়ে পিঠ ডলতে থাকে। লোকমান তার কাঁধে পাতার ব্যাগ দিয়ে হাত ছাড়তে ছাড়তে বলে, শুধু পাতাকে দেখতে পাস তোরা? আমাকে নজরেও আসে না? বড় ভাই এসেছে, পায়ে পড়ে সালাম করবি, তা না পাতুপু পাতুপু, এই পাতুপু আবার কেমন ডাক শুনি? পাতু আপু বললে ভালো শোনা যায় কিছুটা। আল্লাদি প্রিয় লোকমানের বাহুতে কিল বসি ভেঙচি কেটে বলে, আমার পাতাপুকে আমি যা খুশি ডাকবো, এতে তোমার কিসের সমস্যা লুবু ভাই? আর তুমি কেন এসেছো জানো না? বিনা দাওয়াতে মেহমানদের পিঠে ছাটার বাড়ি। পাতার চোখ রাঙায় প্রিয়কে। প্রিয় হিহি করে হেসে ওঠে। লোকমান মুখখানা গম্ভীর বানিয়ে বলে, দাওয়াত খেতে আসেনি, বোনকে রাখতে এসেছি, নয়তো তোদের মতো ফকিনীদের বাড়ি আসার মতো মেহমান আমি না। পাতা লোকমানকেও চোখ রাঙায়। লোক ভাই থামবি, বাচ্চাদের মতো ঝগড়া করছিস। আর প্রিয় সবাই বাড়িতে। প্রিয় লোকমানকে ভাঙচি দিয়ে পাতাকে টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে যায়। বাবা, ছোট বাবা নেই, তাছাড়া সবাই আছে। কাউছার ভাই, ফরাত, মা, ছোট মা, বুড়ি। বলতে বলতেই ফরহাদ এসে দাঁড়ায় সামনে, চোখ বড় বড় করে চায়। পাতা আপু, কেমন আছো তুমি? কতদিন পরে এলে, আমাদের মনে পড়ে না, তাই না? পাতা প্রিয়র হাত ছাড়িয়ে ফরহাদের মাথায় চুল এলোমেলো করে দিয়ে ঘাল টেনে বলে, ভালোই আছি, আর মনে পড়ে তার জন্যই তো এলাম। আমি এলেই তোদের পাতা আপুর কথা মনে পড়ে। কই একবারও তো দেখতে যাস না? ফোন করারও নাম নেই, খালি মুখেই। ফরহাদ ঘোর বিরোধিতা করে। আপু, আর কোনো কথা বলতে পারবো না, কিন্তু আমি আর প্রিয় তোমাকে সবসময় মিস করি। আর আমাদের তো ফোন নেই, কল দিব কিভাবে? হয়েছে, আর সাফাই গাইতে হবে না। লুকমানকে দেখে ফরহাদ মুচকি এসে সালাম দিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? লুকমান হেসে তার পিঠ চাপড়ে দিল। ভালো আছি, তুমি কেমন আছো? বড় হয়ে গেছো দেখছি। ফরহাদ লজ্জা পেয়ে মাথা চুলকায়। পাতা এখন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তার মধ্যে বাড়ির বাকি সদস্যরা বেরিয়ে আসে। পারুল পাতাকে দেখে বেশ খুশি হয়, এগিয়ে এসে জড়িয়ে ধরে। পাতা নাক টেনে ঘ্রাণ নেয়, মায়ের শরীরের নিজস্ব মামা ঘ্রাণ, যেটা সে ও বাড়িতে সবচেয়ে বেশি স্মরণ করে। কেমন আছিস? মায়ের কথায় পাতার চোখে নোনা জল ভিড় করে। মুচকি হেসে বলে, ভালো আছি মা, তুমি কেমন আছো? পারুল পাতাকে ছেড়ে গালে হাত বুলিয়ে বলে, আমিও ভালো আছি। একটু গায়ে পায়ে হয়েছিস, সুন্দর হয়েছিস আরো। আমারই নজর না লাগে। লুক, কেমন আছিস?
পাতা মুচকি হাসে। লুকমান মাথা নাড়ে। আকলিমা খাতুন ও ফাতেমা জোহরাকে দেখে বলে, তোমরা ভালো আছো দাদি, ছোট মা? আকলিমা গম্ভীর মুখে পাতাকে পর্যবেক্ষণ করে বলে, আছি ভালোই। তা পোটলা নিয়ে আইসোস যে, কতদিন থাকবি? একেবারে আসিসনি তো আবার? পাতার হাসি মুখ মলিন হয়, সাথে পারুলের মুখশ্রীতে আধার নামে। লুকমান গম্ভীর মুখে দাঁড়িয়ে পাতার পাশে। পাতা ঠোঁটে হাসি বুলিয়ে বলে, না দাদি, কিছুদিন থাকবো। বাবা বেশ কয়েকদিন হলো ফোন করছিল আসার জন্য, তাই আসা। ও ভালো। পারুল শাশুড়ির মুখের ওপর কখনো কথা বলে না, তবে এবার চুপ করে থাকলেন না। আম্মা, মেয়েটা আমার কতদিন পর এলো, এভাবে না বললে হয় না? পাতা মায়ের হাত ধরে থামিয়ে দেয়। মা হয়েছে, আমি কিছু মনে করিনি। ছোট মা কেমন আছো বলে না তো? ফাতেমা মিথ্যে হাসি ফুটিয়ে তোলে মুখশ্রীতে। পাতাকে তার পছন্দ না আগে থেকেই, এখন তো আরও না। ভাসুর যে কেন পাতাকে আনার জন্য লেগে পড়েছে জানে সে। কাউসারের বাবা কাউসারের জন্য পাতাকে ঘরে তুলতে চায়। এতে তার সাথে ফাতেমার অনেক বাকবিতঙ্গ হয়। করিম মিয়া এতে যেন আরও জেদ করেই উঠে পড়ে লেগেছে। বড় ভাই কেউ জানিয়েছে, কিন্তু সেটা দিতে দিবে না। ছেলে কাউসার এ সম্বন্ধে অবগত নয়, তবে বাবার কথায় অমত করতে না সেটাও জানে। তাই শাশুড়ির কানে কথা পারে। তিনিও পাতাকে ছোট থেকেই সহ্য করতে পারে না, তবে সেটার ভয় এখন আর নেই। সে পাতার দিকে এগিয়ে এসে বলে, ভালোই আছি। তুই? এই কিছু কিছু কথা কানে আসলো সত্যি? পাতা লুব্বানের দিকে চায়। এত দূর পর্যন্ত কথা ছড়িয়েছে। পারুল ছোট জায়ের দিকে তাকিয়ে বলে, ফাতেমা, সকালে বললাম তো আমি সব। লাবণী আপা ফোন করে বলেছিল সকালে, এখন ওর থেকে আলাদা করে শুনতে হবে? ফাতেমার মুখটা চুপসে যায়। প্রিয় ফারাদ কিছু বোঝে না কিসের ব্যাপারে কথা বলছে, তবে বড়দের মধ্যে জিজ্ঞাসা করার সাহস হয় না। পরে পাতা আপুকে জিজ্ঞাসা করে নেবে। পাতা বুঝতে পারে আম্মু সবাইকে জানিয়ে দিয়েছে। আকলিমা খাতুন পানের পিক ফেলে উঠানে। লুকমান তাকে সালাম দিয়ে ফাতেমার সাথেও কুশল বিনিময় করে। আকলিমা খাতুন লুকমানের উদ্দেশ্যে বলে, তা বোনের বিয়া হইল, জামের সাথে নিল না কে? পাতা লুকমানের দিকে তাকিয়ে শান্ত হতে বলে। লুকমান দাঁতে দাঁত চেপে সহ্য করে। এই বুড়িটাকে তার একদম সহ্য হয় না। দাদি, বোন, জামাই বিত্তশালী ব্যক্তি, বোনকে সাদামাটা ভাবে ঘরে তুলবে নাকি? ধুমধামের সাথে তুলে নেবে, আপনারাও দাওয়াত পাবেন। পাতা ফারাদ অবাক হয়। আকলিমা মুখ মুচড়ায়। বড়লোক হইলে কি হইব? শুনলাম বুইরা প্যাডা, একটা বাচ্চাও আছে। পাতা শক্ত কণ্ঠে রসিকতার সুরে বলে, দাদি বুড়োরা অল্প বয়সী বউকে ভালোবাসে বেশি, মাথায় তুলে রাখে। আর অতটাও বুড়ো না সে, দেখতে কিন্তু হ্যাপি, একদম হলিউডের হিরো। তুমি দেখলে একদম ফিট খেয়ে যাবা। তোমার মরা জামাইরে ভুলে তার জন্য পাগল হয়ে না যাও আবার। তবে সাবধান, হ্যাঁ, পাতার জামাইয়ের দিকে একদম নজর দিবা না। আকলিমা কটমট করে পাতার দিকে চেয়ে চলে যায় লাঠি হাতে। পাতা হেসে দিল শব্দ করে। ফাতেমা জোহরা তার দিকে তাকিয়ে হেসে বলে, আমাদের পাতা থেকে জামাই পাগল বনে গেছে। ছোট ভাই একমাত্র জামাই আমার, পাগল হব না? পাতাও হেসে বলে। তবে ধূপধাপ শব্দে হাসি বন্ধ হয়ে যায়। ফারহাদ প্রিয় চলে যাচ্ছে, মাটিতে শব্দ করে পা ফেলে। তার মানে তারা বেশ রেগে আছে, আর থাকবে না। তাদের প্রিয় পাতা আপু তাদের না জানিয়ে বিয়ে করে নিল। এই দুঃখ তারা কোথায় রাখবে? পাতা ওদের ডাকতে নেয়। পারুল তার হাত ধরে বলে, ওদের কথা বাদ দে তো, একটু পর পেছনে পেছনে ঘুরঘুর করবে। তুই চল, হাত মুখ ধুয়ে নে। এই লোক, তুইও আয়। তুই কাউসারের ঘরে যা, ও ঘুমিয়ে আছে, দেখ, ডেকে দে। পাতা লুকমান সায় জানায়। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে রাতুল ভুইয়া। পাশে লাবিব বাবাকে অনুকরণ করে বসে আছে গালে হাত দিয়ে। রুম্পা ফ্লোরে খেলনা সামগ্রী নিয়ে বসে খেলছে আর ফেঁকছে, মাঝে মাঝে চিল্লাচিল্লি করছে। কিন্তু এতে লাবিব বা রাতুল কারোরই ভাবান্তর হচ্ছে না। রাতুল গভীর চিন্তায় ব্যস্ত।
পাতা যাওয়ার পর লতাকে বলেছিল, পাতা তো চলে গেল, আমরাও যাই। দেখো অনেকদিন হলো এসেছ, এখন বাড়ি ফিরতে হবে না? ঈদের পরে তো মনে হয় পাতাকে তুলে নিবে, তখন আসবে তো। লতা সাফ সাফ মানা করে দেয়, সে যাবে না, ঈদ এখানেই কাটাবে। রাতুল কয়েকবার অনুরোধ করে লতা শোনে না, তার কথা সে অটল। রাতুলের রাগ হয় বেশ, রাগের বশে বলে ফেলে, ঈদ পর্যন্ত না সারা জীবন পড়ে থাকো, যেতে হবে না আর, আমি ছেলে মেয়ে নিয়ে চলে যাব। ব্যাস, লতা রেগে ফায়ার। মেয়েকে রাতুলের করে দিয়ে বলে, যাও মেয়ে, ছেলেকে নিয়ে এখনই বের হও আমাদের বাড়ি থেকে। আমি যাব না কখনো, সারা জীবন এখানেই পড়ে থাকবো আমার বাবা মার কাছে, কখনোই বোঝা হব না। গেট আউট। রাতুল বেচারা বইয়ের রাগ থেকে চুপসে গেছে, নিজের দোষ স্বীকার করেছে। লতা শোনার পাত্রী নয়, তার এক কথা। রাতুলের আর কি করার, বসে আছে ছেলে মেয়ে নিয়ে। লতা নিজের মতোই আছে। লাবিব বাবার বাহুতে মাথা দেখিয়ে বলে, আব্বু চলো আমরা চলে যাই, দারাজ থেকে নতুন মা অর্ডার করে নেব ভালো দেখে, যে বকবে না একদম, পাতা খালা মুনির মতো। রাতুল ছেলেকে কোলে তুলে চুমু খেয়ে বলে, আসতে বল বাপ, তোর মা শুনতে পেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর দারাজে বউ পাওয়া যায় সত্যি? বলে ছেলের দিকে চায়। ছেলে চোখ বড় বড় করে সামনে চেয়ে। রাতুল ভ্রু কুঁচকে ছেলের চাউনি পরখ করে সেদিকে চায়। তার চোখ জোরালো কপালে। ছেলেকে বসিয়ে হিহি করে হেসে বলে, মজা করছিলাম তো, তুমি তো আমার সোনা কলিজার বউ। লতা কটমট করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মেয়েকে কোলে তুলে নিয়ে চলে যায়। লাবিব রাতুল মুখ গোমরা করে তার চলে যাওয়া দেখে, তারপর একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। ইয়া আল্লাহ, একে কোন মাটি দিয়ে বানিয়েছ? তারাই তো মাইনকার চিপায় পড়ে গেছে। সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের সকল কর্মীরা গোমরা মুখে কাজ করছে। এমন বৃষ্টির দিনে কার কাজ করতে ভালো লাগে? তার উপর ঈদেরও যে দেরি নেই, কেনাকাটা শপিং আছে না, ছুটি দেওয়ার নাম নেই, শুধু বস্তা বস্তা কাজ। আর আজ যেন কাজের চাপ আরও বেশি। ভোর মিসেস রুনার ডেস্কটপের উপর পা ঝুলিয়ে বসে আছে। জ্বরের কারণে মুখটা শুকিয়ে আছে, তবে তার হাসি মাখা সোনার মুখখানি যেন মায়া আর একটু বাড়িয়ে দিয়েছে। জ্বরের সঙ্গে ফ্রিতে সর্দি, যার কারণে টিস্যু বক্স হাতে নিয়ে বসে একটু পর পর নাক মুছছে। ফলে নাক টকটকে লাল, একদম কৃষ্ণচূড়ার ন্যায়। এতে দেখতে আরও কিউট লাগছে। মিসেস রুনা অরুণের কপালে হাত দিয়ে একটু পর পর তাপমাত্রা পরখ করছে। বস বলে গেছে কি না। তার পাশের ডেস্কটপ থেকে লাবিব একটু পর পর উকি দিচ্ছে। সামনের ডেস্কটপ থেকে অর্পণা হাই দিচ্ছে ভোরকে। ভোর হাসি মুখে তাদের সাথে হাই হ্যালো ও উকি দিচ্ছে। বলো না আপু, লাবিব আঙ্কেল তোমরাও আসো না, এখানে আমি বল হচ্ছি। ব্যাস, ভোরের বলতে দেরি, তাদের আসতে দেরি না। ছোট বস হুকুম করেছে, মানতে বাধ্য কি না। লাবিব কদম বুড়ি করে ভোরকে বলে, বলুন ছোট বস, কি করে আপনার মনোরঞ্জন করতে পারি? অর্পণা তার কাঁধে ধাক্কা দিয়ে বলে, ছোট বস গান গাইতে বলো। মিসেস রুনা নিজের কাজ করতে করতে তাদের দুজনকে বলে, কাজ বাদ দিয়ে আড্ডা দাও, বস এসে ঈদ বোনাস কাট করে দিবে। ভোর লাবিবের দিকে হাত বাড়িয়ে দেয়। লাবিব তাকে কোলে তুলে চুমু খায়। মিসেস রুনার কথার প্রেক্ষিতে বলে, বোনাস দিয়ে কি করব ম্যাম, বউ তো দূর, একটা গার্লফ্রেন্ডও নেই। বোনাস আমার লাগতো না, তবে বোনাস রূপ একটা বউ দিলে ভাবা যেত। অপর্ণা তার দিকে তাকিয়ে বলে, দাদা আপনার দুঃখ বুঝি আমি। আন্টির ফোন নাম্বার দিতে পারেন, আমি কথা বলতে পারি যে আপনার ছেলে বিয়ের জন্য নাচছে। না ম্যাডাম, তার আর দরকার নাই, সিঙ্গেল আছি, বেশ আছি। ভোর দুজনের কথাবার্তায় বিরক্ত হয়। তার ছোট্ট মাথা এমনিতেই ব্যথা করছে, এদের বকবকানিতে সেটা বেড়ে যাচ্ছে। তোমরা চুপ করবে একটু, আমার ভালো লাগছে না। সবাই ব্যস্ত হয়। বস ছেলেকে দিয়ে বলে গেছে একটু খেয়াল রাখতে, সে ইন্টারভিউ নিচ্ছে। মিসেস রুনা এসে আবার ভোরের কপাল গলায় হাত রেখে বলে, খারাপ লাগছে, শুয়ে পড়বে। ভোর তার হাত সরিয়ে লাবিবের গলা জড়িয়ে বলে, শোবো না, আমার খিদে পেয়েছে, আব্বুকে ডাকো।
অপর্ণা হেসে বলে, এই ব্যাপার, কি খাবি বলে ছোট বস? ভোর সেভাবেই লাবিবের গলা জড়িয়ে বলে, তোমরা মেনু বলো, আমি ডিসাইড করবো। মিসেস রুনা হেসে দেয়, আমার লাঞ্চ বক্সে নুডলস আছে, খাবে? না, ওটা খেতে ইচ্ছে করতে না। লাবিব বলে, আমার মা ভুনা খিচুড়ি দিয়েছেন, সাথে সর্ষে ইলিশ খাবেন? ভোর লাবিবের মুখোমুখি চায়। তোমার মা দিয়েছে, ওই লেগেছে। লাবিব মাথা নাড়ল। ভোরের খাওয়ার লোভ হয়। রুহান বলে মায়ের রান্না টেস্টি টেস্টি হয়। ভোর শুকনো ঠোঁট নাড়িয়ে বলে, খাবো। লাবিব তাকে মিসেস রুনার ডেস্কটপের উপর বসিয়ে লাঞ্চ বক্স আনতে যায়। অপর্ণা ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার তো অ্যালার্জি আছে, ইলিশ মাছ খাওয়া যাবে না। আমার বক্সে চিকেন ফ্রাই আছে, আনবো? ভোর ঠোঁট চৌকো করে বলে, তোমার মা রেঁধেছে, বলো না আবু। অপর্ণা তার মাথায় হাত বুলিয়ে বলে, না, আমি নিজে রেঁধেছি। তোমার মা রেঁধে দিল কেন? আমার মা তো নেই, ভগবান নিয়ে গেছে। ভোরের মুখ মলিন হয়ে যায়, চোখ ভিজে যায়। সে টিস্যু দিয়ে নাক মুছে কাপা গলায় বলে, স্যারি পেরো না আবু। অপর্ণা হেসে ভোরের কপালে চুমু খায়। তুমি সরি কেন বলছো ছোট বস? সরি তো ভগবানের বলার কথা। বাবা মা দুজনকে নিয়ে গেল। তুমি বসো, আমি লাঞ্চ বক্স আনছি। বলেই চলে যায়। ভোরের মনটা খারাপ হয়ে যায়। বলো না আবুর বাবা মাকে ভগবান কেন নিয়ে গেল? সে একা কিভাবে থাকবে? মিসেস রুনা হাসে। মেয়েটা চঞ্চল, হাসি খুশি থাকে সব সময়। দেখে বোঝার উপায় নেই বুকের গহীনে কতটা কষ্ট লুকিয়ে। এর মধ্যে লাবিব আসে পানির বোতল ও বক্স হাতে। ভোর আবদার করে তাকে খাইয়ে দিতে হবে। মিসেস রুনা চামচ ধুয়ে বক্সের ঢাকনায় অল্প খিচুড়ি নিল। সবটুকু খেতে পারবে না, শুধু এত করার কি দরকার? সে মাছ নেয় না। অপর্ণার বক্স থেকে চিকেন ফ্রাই নিয়ে চামচ দিয়ে খাইয়ে দেয়। ভোর অল্প একটু খেয়ে আর খাবে না। মিসেস রুনা জোর করে না, পানি খাইয়ে মুখ মুছিয়ে দেয়। ভোর ডেস্ক থেকে নেমে লাবিবের কোলে ওঠে। লাবিব তাকে কোলে নিয়ে ডেস্কে বসে কাজ করতে থাকে। ভোর উসকুস করতে থাকে। একটু পর লাবিব কি হয়েছে বলতেই লাবিবের কোল থেকে নেমে ফ্লোরে গলাগলি করে বমি করে দেয়। লাবিব ধরে তাকে। অপর্ণা, মিসেস রুনা, পিয়ন সহ বেশ কয়েকজন ছুটে আসে। ভোর বমি করে অস্থির হয়ে গেছে। লাবিব মুখে পানি দিলে ভোর কুলকুচি করে ফেলে কেঁদে বলে, আব্বুর কাছে যাবো আব্বু। লাবিব পানি দিয়ে তার মুখ ধুয়ে রুমাল দিয়ে মুছে দেয়। কোলে করে নিয়ে ইন্টারভিউ রুমের সামনে যায়। সেখানে মেয়েদের ভিড়, গহনার ফটোশুটের নতুন মুখের জন্য। দরজার সামনে এক কর্মী বসে। সে প্রার্থীদের ভিতরে যাওয়ার জন্য বলছে। তার কোলে ভোরকে দেখে দরজা খুলে দেয়। সে নক করে ভিতরে ঢোকে। ভোর বাবাকে দেখে আব্বু বলে কেঁদে দেয়। অরুণ কন্দনরত ছেলেকে দেখে উঠে এসে বুকে টেনে নিল। গলায় কপালে হাত রাখে। লাবিব স্যারের অস্থিরতা দেখে বলে, খিদে পেয়েছেন বলছিলেন, অল্প খাওয়ার পর বমি করছেন, এখন কাঁদছেন। আপনার কাছে আসার জন্য আমি যাচ্ছি স্যার। অরুণ মাথা নাড়ে, ছেলের কপালে চুমু দিয়ে বলে, খারাপ লাগছে আব্বু? জ্বর আসছে আবার? আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। ভোর বাবার বুকে মাথা রেখে চোখ বুজে নেয় আরামে। এখন ভালো লাগছে আব্বু। ম্যানেজার সুজন উঠে আসে। একজন প্রার্থী বসে আছে, তার ইন্টারভিউ চলছিল। সুজন স্যারের কাছে গিয়ে বলে, স্যার, ইন্টারভিউ কি অফ রাখবো? অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, না, কন্টিনিউ করো। বলে কেবিনের চেয়ারে বসে বুকে ছেলেকে নিয়ে। বাকি ইন্টারভিউ সে ছেলেকে বুকে নিয়েই করে। ইন্টারভিউ শেষ হলে সিদ্ধান্ত নেয় বাড়ি চলে যাবে। আর যাওয়ার আগে ডাক্তারের কাছে নিয়ে যাবে ভোরকে। সেই বাবা সেই কাজ। ব্যাগে কিছু ফাইল ভরে বাড়ি গিয়ে দেখা যাবে। নিজের কেবিনের দরজা খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢোকে একদল লোক। অরুণের কপাল কুঞ্চিত হয়। বিরক্ত ভঙ্গিতে বলে, তোরা এখানে? সবাই সমস্বরে বলে, তোকে কংগ্রেস করতে এলাম বি। অরুণের ইশারায় থেমে যায় সব। ভোর দুর্বল চোখে সবাইকে দেখে, হাসি মুখে বলে, তোমরা সবাই ভালো আছো? ব্যাস,
সবাই বোলের উপর হামলে পড়ে। অরুণের কোল থেকে কেড়ে নিয়ে সবার কোলে উঠতে থাকে। একবার এ কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দেয়, তো আর একজন নিয়ে নেয়। ভোরের আদর খেয়ে ভালো লাগলেও শরীর চলছিল না। বাবার দিকে তাকিয়ে থাকে মলিন মুখে। অরুণ ছেলের চাউনি বুঝে ওদের কাছ থেকে নিল। জ্বর ছেলেটার, নইলে শান্ত থাকে। শুভ এসে কপালে হাত রেখে বলে, তাই তো, ওষুধ খাইছিস? আর তোকেও বলিহারি অসুস্থ ছেলেটাকে টেনে আনতে হবে অফিসে। অরুণ কিছু বলে না, বন্ধুদের দিকে চায়। শুভ, রাসেল, জীবন, মুস্তাকিম, ফয়সাল ও দীপ্ত, মোট 7 জনের বন্ধুমহল তাদের। আরও 3 জন ছিল পড়শি, তমা ও দোয়েল। তারা স্বামী বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকে। তাদের সাথে কথা কমই হয় এই যা। অরুণ সকলের উদ্দেশ্যে বলে, দেখ, কথাবার্তা সাবধানে বলবি ওর সামনে। সময় হলে জানাবো আমি। তোরা নিজেদের মুখে ব্রেক লাগা। মুস্তাকিম তাকে চোখ টিপে বলে, মামা, তুই তো গুলো করছিস। ফেয়ার অ্যান্ড লাভলি মেকে নাকি কোনো ঔষধি পাতার রস টস খেয়ে? অরুণ ছেলেকে নিয়ে এগিয়ে আসে। মুস্তাকিমের পিঠে এক ঘা লাগিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মুস্তাকিম থেমে যাওয়ার লোক নয়। বুঝতে পারছি, রস টস খেয়েই এমন হয়েছিস। অরুণ চোখ রাঙায়। মুস্তাকিম সহ সকলে হেসে ওঠে। শুভ হাসি থামিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, ভাই, এটা কিন্তু তুই ঠিক করিসনি। বিশুধর রাসেল ভাইপারকে সাথে নিয়ে গেলি, অথচ আমরা সাধারণ জনগণ বঞ্চিত হলাম। রাসেল কটমট করে চেয়ে বলে, শালা ঘরে সম্বন্ধী, অশুভর বাচ্চা। শুভ 32 পাটি দেখায়। জীবন সবার মধ্যে শান্তশিষ্ট ও ভদ্রগোছের। সে অরুণকে সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, রাসেলের থেকে শুনলাম হুট করে সিদ্ধান্ত নিলি, ভেবে নিয়েছিস ভালোভাবে, পরে পস্তাতে হয় না? অরুণ গম্ভীরভাবে বলে, ভেবে চিন্তেই নিয়েছি। কলিজার সাথে জড়িত কোনো কিছুতেই হুট করে কিছু করি না। আর শুভ তো ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছিল, তাই ওর কথা রাখতেই সব। আফটার অল বন্ধু বলে কথা। সবাই শুভর দিকে চায়। শুভ চোখ বড় করে চায়। শালা, তুই ঝোপ বুঝে কোপ মেরেছিস, এখন আমার নাম গাইছিস? ফয়সাল তার মুখ চেপে ধরে। অরুণ চোখ রাঙিয়েছে। শালাদের মুখে ব্রেক কবে লাগবে? কিন্তু ভোরের রেসপন্স নেই, সে ঘুমিয়ে গেছে। তাই সকলে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে অরুণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কলিজাটা অসুস্থ কিনা। বর্ষাকাল ঋতুতে দ্বিতীয়। আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল। ক্যালেন্ডারে আষাঢ় মাস চলছে। চারিদিকে বর্ষণের গুঞ্জন শোনা যায়, কখনো ঝিরিঝিরি তো কখনো মুষলধারায়। টিনের চারে মুষলধারা বৃষ্টির ফোঁটা ঝমঝমিয়ে পড়ায় যে শব্দের ঝঙ্কার সৃষ্টি হয় তার কোনো তুলনা নেই। ভালো ভালো মিউজিককেও হার মানায়। এখন মুষলধারায় বর্ষণ হচ্ছে প্রিয়র ঘরের চালের উপর। পাতা চিত হয়ে শুয়ে পাশে প্রিয় বোনকে জড়িয়ে, গায়ে কাঁথা টানা। পাবেল, ফরহাদ সোফায় বসে। কাউসার একটু আগেই চলে গেছে মায়ের ডাকে। লুকমান পাতাকে রেখে খাওয়া দাওয়া করে চলে গেছে। সবাই থাকতে বললেও সে সরাসরি মানা করে দেয়। ভরা সন্ধ্যায় পাতা সব ভাই বোনদেরকে বিয়ের ঘটনাটা কাটছাট করে শোনায়। প্রিয় ফরহাদের রাগে গলে পানি হয়ে গেছে। তবে প্রিয় রেগে আছে অরুণ সরকার নামক লোকের উপর। তার পাতুপুকে নিয়ে যাবে। পাবেল, ফরহাদ খুশি হয়েছে। ফয়সাল পাতাকে বলে, পাতা আপু, তোমার কাছে দুলাভাইয়ের ছবি আছে, একটু দেখবো। আচ্ছা, বেশি বুড়া? পাতা আর চোখে ভাইদের দিকে চায়। খবরদার বুড়ো বলবি না, আর ছবি টবি নেই। পাবেল আগ্রহ নিয়ে বলে, আমি দেখেছি ওনাকে, বুড়ো নয় মোটেও, হ্যান্ডসাম আছে বেশ, পুরো সুদর্শন পুরুষ, গম্ভীর যে ঘেরা, কম কথা বলে, হাসেও কম, আর এসব তার পার্সোনালিটির সাথে বেশ যায়। প্রিয় বিরক্ত হয়। ফরহাদ আগ্রহের সাথে সব গলদীকরণ করছে। পাবেল আরো কত শত গল্প জুড়ে দেয় অরুণ সরকারকে ঘিরে। পাতা হাসে সেসব শুনে। হঠাৎ মনে আসে ভোরটা জ্বর এসেছিল, কমেছে কি? ছেলেটার জন্য কেমন যেন উগ্নিততা
মির করছে মন কুঠোরে। আগে তো তার এমন হতো না, এখন কেন হচ্ছে? নতুন সম্পর্কে জুড়ে গেছে তাই কি? পাতা আসছি বলে ফোন হাতে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝমিয়ে। পাতা বারান্দায় সিমেন্টের খুঁটির পাশে দাঁড়িয়ে কল লাগায় অরুণ সরকারের নাম্বারে। প্রথমবার রিসিভ হয় না, দ্বিতীয়বারের বেলায় কেটে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে, কেটে দিল কেন? তার ভাবনার মাঝেই কল আসে অরুণের নাম্বার থেকে। পাতার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ও না কুচু লোক কল দেওয়ার জন্য কাট করেছিল। না, কিছুটা হলেও ম্যানার্স তো জানে। সে রিসিভ করে সালাম দেয়। অরুণ সালামের উত্তর মনে মনে নিয়ে গাম্ভীর্যের সঙ্গে প্রশ্ন করে, পৌঁছে গেছেন? পাতা এক হাতে ফোন কানে ধরে অপর হাতে বৃষ্টির পানি মুঠোয় ভরে। সেই 12টায় ছেলেটার জ্বর কমেছে? অরুণ ঘুমন্ত ছেলের শিওরে বসে জলপট্টি করছে। ফোন স্পিকারে দিয়ে বিছানায় ফেলে রেখেছে। আর পাতাবাহার ফোনে উকি ঝুঁকি দিচ্ছে, কোথা থেকে আওয়াজ আসছে বোঝার জন্য। সন্ধ্যার আগ দিয়েই বাড়ি ফিরেছে বাবা ছেলে। ছেলেকে ডাক্তার ডেকে এনেছে। জ্বর বেশ 101। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। অরুণ বাড়ি এসেই ছেলেকে 1 গ্লাস দুধ খাইয়ে ওষুধ দিয়েছে। আর কিছুই খাওয়াতে পারিনি। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। সে ছেলের কপালে চুমু খায়, গলায় হাত বুলিয়ে থাকে। মিস পাতাবাহার ফোন করে ছেলের খোঁজ নিচ্ছে। অদর কোণে হাসির ঝিলিক দেখা যায়। না, চিনতে ভুল করেনি সে। কমেছিল, বিকেল থেকে আবার জ্বর এসেছে, বমি করেছিল। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, 1 গাদা ওষুধ দিল। শুধু দুধ খেয়ে ওষুধ খেলো, আর কিছুই খাচ্ছে না। পাতা চিন্তিত হয়ে পড়ে। জ্বরের মুখে ভালো লাগে না হয়তো। আপনি একটু জোর করে অল্প অল্প করে একটু পরপর পানি খাইয়ে দিবেন। বাবা সোনা বলে খাইয়ে দিবেন, বুঝছেন? আর জ্বর বেশি হলে জলপট্টি দিবেন। আর থেমে যায় পাতা। অরুণ আগ্রহ নিয়ে শুনছিল। থেমে যাওয়ায় কপাল কুঁচকে যায়। গম্ভীর কণ্ঠ হালকা নরম করে বলে, আর? পাতা মুঠো ভর্তি পানি শূন্যে ছড়ে। আর টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে, নর্মাল জ্বর। অরুণের অধর কোণে পুনরায় হাসি ফুটে ওঠে। কি করছেন? এই তো বৃষ্টি দেখছি, এখানে ভারী বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও, তবে হালকা। এই আপনি কোথায় যাচ্ছেন? মানে আমি? পাতা হেসে বলে, প্রিয়দের বাড়ি, লতাপুর খালার বাড়ি। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। আপনার খালার বাড়ি না? না, আমার তো মায়ের বাড়ি। মানে কিছু না, অন্য সময় বলবো। ভোর কি করছে? অরুণ ছেলের গায়ের কমফোর্ট ঠিক করে দেয়। বিড়াল শাবকটি বারবার টেনে সরিয়ে দিচ্ছে। ঘুমাচ্ছে। ও আচ্ছা, রাখছি, ছেলে খেয়াল রাখবেন। বলেই কেটে দেয়। অরুণ ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে দিল। এর প্রশ্নের উত্তর অরুণের মন থেকে আসে। তো কি তোর সাথে প্রেম আলাপ করবে? অরুণ জলপট্টি দেয়া বন্ধ করে দেয়। আর দেবে না, পাচ্ছে না, ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডা লেগেই আছে। সর্দিতে নাক বন্ধ হওয়ায় হাঁ করে ঘুমাচ্ছেন মহারাজ। অরুণ সব সরিয়ে রেখে ছেলের কমফর্টের ভেতর ঢুকে জড়িয়ে নেয় ছেলেকে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বিড়াল শাবক অরুণের পিঠ ঘেঁষে শুয়ে 1 পা দিয়ে অরুণকে খোঁচায়। অরুণ বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। পাতাবাহার পিট করে চেয়ে মিয়াও মিয়াও ডাকে, যার অর্থ আমাকেও একটু আদর করো। অরুণ তার পা সরিয়ে দিয়ে বলে, দেখো পাতাবাহার, খোঁচা দিবে না, আঁচড় লাগবে, তখন তোমার না দেখা সখী সন্দেহ করবে আমায়। পাতা ফোন কেটে পরনের লং টি শার্টের পকেটে রাখে। গলায় ছোট্ট ওড়না ঝুলছে। পাতা চুলের ঝুঁটি খুলে দেয়। কাঁধ থেকে সামান্য নিচে ঝরঝরে সিল্কি কালো চুল ছড়িয়ে পড়ে। কপালে কাটা ছোট ছোট চুল বড় হচ্ছে কিছুটা। কানের দুপাশে গুজে সম্মুখ পানে চেয়ে আইছে। ঠোঁটে মুচকি হাসি রেখে উঠোনে বর্ষণের পতন দেখে। অন্ধকার হলেও আবছা আবছা দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে উঠোনে জমায়িত পানির উপর। টিনের চালের উপর পড়ে সেটা গড়িয়ে উঠানে পড়ছে কলাম হয়ে। পাতা শ্বাস টানে, ঠোঁট যুগল কম্পমান।
উল্টে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে মৃদু, নেত্রযুগল রঞ্জিত। সেখানে মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বর্ষণে ঝরে পড়বে। পাতা ঢোক গেলে সাথে সাথে এক ফোঁটা বৃষ্টি সেই মেঘ হতে অপল বেয়ে গড়িয়ে পড়ে। তারপর এক ফোঁটা, দু ফোঁটা, থামার নাম নেই। পাতা পা ভাঁজ করে বারান্দার সিমেন্টে খুঁটি গেড়ে বসে। বৃষ্টির পানি চাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে, সেখান থেকে ছিটকে তার গায়ে লাগছে। কখনো হালকা বাতাসের সাথে বৃষ্টির পানি ছিটে ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে। পাতা স্থির নয়নে শূন্যে চেয়ে, চোখ যুগল থেমে নেই, বর্ষিত হচ্ছে। তার কেন কান্না পাচ্ছে সে জানে না, শুধু কান্না পাচ্ছে ব্যাস। কান্নার সাথে অতীতের স্মৃতি ভেসে আসে। এমনই বৃষ্টিমুখর পরিবেশে পাবেলের জন্ম হয়। ওর জন্মের দিন অনেক বৃষ্টি ছিল। সেই বৃষ্টির স্থায়িত্বকাল ছিল পরবর্তী 3 দিন। তারপর পাবেল 1.5 বছরের হলো। সেদিন এমন সন্ধ্যা ছিল বোধহয়। এমনই কি সেদিনও বৃষ্টি ছিল? তার খুব একটা মনে নেই। সে 5 বছরের ছিল বোধহয়। পারুল, ফাতেমা ও আকলিমা খালুন বসেছিল কুপির আলোয় পাবেলকে কোলে নিয়ে। পাতা কাপড়ে বোনানো পুতুল নিয়ে ঘরে যাচ্ছিল ভাইয়ের সাথে খেলতে। দরজার কাছে যেতেই মা, দাদি, চাচির কণ্ঠস্বর ভেসে আসে। দাদির মুখে নিজের নাম শোনায় থেমে যায় কি মনে করে। আকলিমা খাতুন নাতনিকে পায়ের উপর বসিয়ে সরিষের তেল মেখে বলছিল, শোন পারুল, তোমায় বলেছিলাম আর কয়েক বছর অপেক্ষা করো, বাচ্চা হইব। তোমাকারও তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা শুনলে না। বোনের কাছ থেকে চেয়ে আনলে ওই পাতাকে, এখন হলো তো নিজের পেট থেকে। ছোট্ট পাতার মন ভীত হয়। কি বলছে দাদি? এমনিতেই জুবাইদা ও কাউসার বাই সব সময় বলে পাতাকে কুড়িয়ে এনেছে। ছোট্ট পাতা সেই সব শুনে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত। ভাবতো মজা করে বলছে, কিন্তু দাদি কি বলল এখন? পারুল হেসে বলে, তখন কি জানতাম নাকি আল্লাহ রহমত আমাদের উপরে বর্তাবে? আকলিমা খাতুন নাতির মালিশ শেষ করে কোলে নিয়ে বলে, এখন কি করবে? দেখ, পাতা এখন ছোটই আছে। তোমার বোনরে ফিরাইয়া দিয়ে আসো। তোমার এইটা আছে, তোমার একটা আছে, আবার হইব, তাই কেন অন্যেরটা পালবা? ছেলে হইলে তাও কথা ছিল, মায়া পড়াইয়া খিলাইয়া এত টাকা খরচ কইরা আমাকেই বিয়া দিতে হইব। শোন পারুল, আমার পোলার অত তেল হয় নাই। লাবণীরা দিয়া দাওগা তার মায়া পাতারে। পাতা আর ঘরে ঢোকে না, কাঁদতে কাঁদতে নিচের ঘরে যায়। ছোট্ট পাতার পাবেল হওয়ার পর আলাদা ঘর হয়। মাঝে মাঝে জুবাইদাও সঙ্গী হয়। পাতা চৌকির তলায় লুকিয়ে সেদিন অনেক কেঁদেছিল। তার ছোট মন মানতে নারাজ ছিল দাদির কথা, কারণ দাদি তাকে ভালোবাসে না, কখনো কোলে নেয় না, আদর করে না। কিছু হলেই খ্যাক করে ওঠে, থাপ্পড় লাগাতে ভুলে না। বাবা তার জন্য সদাই আনলে কেড়ে নিয়ে জুবাইদাকে দিত। এভাবে চলতে থাকে। পাতা ধীরে ধীরে বড় হয়, আরো বুঝতে শেখে। বাবার ভালোবাসা কমে যাওয়া দেখে। প্রিয় সংসারে আসলে মায়ের তার জন্য আর সময় হয় না। দাদি মারলে আগের মতো কোলে নিয়ে আদর করে না কেউ। ছোট্ট প্রিয় সহ সকল বাচ্চার জন্য সদাই কাপড় চোপড় খেলনা এলেও তার জন্য আসে না। তাকে তার চেয়ে ছোট্ট জুবাইদার পুরনো জামা কাপড় খেলনা নিয়ে খুশি থাকতে হতো। আর পাতা ছোট মোটো হওয়ায় লেগেও যেত। তবে কাউসার ভাই তাকে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু দিত। ফলে কাউসার ভাইয়ের সাথে তার বেশ ভাব। 2 ঈদ ও হালখাতার সময় নতুন জামা আসতো তার জন্য। আর মামা বাড়ি ও খালার বাড়ি গেলে পেত 2-1টা সেট। বাবা কাজে যাওয়ার সময় পাবেল প্রিয়কে আদর করে চুমু দিত। সে সামনে দাঁড়িয়ে সব দেখত, তার মাথায় শুধু হাত রাখত। পাতা এতেই খুশি। সে যত বড় হয় বুঝতে পারে দাদির সেদিনের সন্ধ্যার বলা কথা ঠিক ছিল। তবে সে চাইতো না তাকে রেখে আসুক ও বাড়ি। সে এখানেই থাকতে চায়। ও বাড়িতে আতিকুর ইসলামকে সে অনেক ভয় পায়। লোক ভাইকে কিভাবে সবার সামনে চর মেরেছিল সেবার, তাকে সেখানে রেখে আসতে তো
অনেক মারবে। পাতাকে দিয়ে সংসারের কাজ করাতো না কেউ। তার দায়িত্ব ছিল প্রিয় ফরহাদের দেখাশোনা। বলা চলে পাতার কোলে পিঠেই বড় হয়েছে দুজন। তাই তো তারা ন্যাওটা, তাকে ভালোবাসে। সে যেদিন বাড়ি ছেড়ে আসে সেদিন অনেক কেঁদেছিল দুজন। পাতা কান্নার মাঝেও হাসি পায়, হেসেও দেয়। ও বাড়িতে গিয়ে প্রথম প্রথম কষ্ট লাগলেও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। লতা আপু, লুব্বা ভাই তাকে অনেক ভালোবাসে। লাবণী আক্তারটা বোঝা মুশকিল, বকবে, শাসন করবে, হুট করে কেয়ার করবে। আতিকুল ইসলাম নীরব থাকতো। ও বাড়িতে খাওয়া দাওয়া, পোশাক আশাক কমতি ছিল না। উপরন্ত হাত খরচাও পেত অনেক। সব মিলে ভালোই কেটেছে। মাঝে মাঝে পাতা ভাবে ভালোই হয়েছে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাতা মানিয়ে নিয়েছিল দুই বাড়িতেই, কিন্তু খুব করে চাইতো রূপকথার মতো তার জন্য কোনো রাজপুত্র আসুক, তাকে নিয়ে যাক দায়িত্ব নামক বেড়াজাল থেকে এক ভালোবাসার রাজপ্রাসাদে। তার নিজস্ব ব্যক্তি, যার সবটা জুড়ে শুধু পাতার অস্তিত্ব থাকবে, তাকে খুব ভালোবাসবে। কিন্তু সেসব হবার ছিল না। তাকে আবার মানিয়ে নিতে হবে। সে মানিয়েও নেবে, কিন্তু মানুষটা যেন তার হয়, তাকে বুঝতে চেষ্টা করে। হঠাৎ কারো পায়ের আওয়াজে সংবাদ ফিরে। ঝটপট বৃষ্টির পানি আঁচলায় মুখে ঝাপটা দেয়। একাকার হয় দুই বর্ষণের জল। কাউসার লুঙ্গি হাতে এগিয়ে আসে। পাতার ছোট চুলগুলো টেনে বলে, কিরে, এই রোমান্টিক মৌসুমে জামাইকে নিয়ে স্বপ্ন বুনছিস? পাতা হেসে বলে, কি যে বলো না তুমি। বলে উঠে দাঁড়ায়। কাউসার তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। চোখ লাল হয়ে আছে। কাঁদছিল কি, তবে সেটা জিজ্ঞাসা করে না। পাতু, তুই কিন্তু এটা মোটেও ঠিক করিসনি। জামাই জামাই বলে ঘুরতে আমার পিছনে, অথচ আরেক বুড়া বেড়ার গলায় ঝুলে পড়লি। ধরনই সইবে না রে। পাতা হেসে তার বাহুতে কয়েকটা আলতো চড় মেরে বলে, ওসব বলবে না। আমি তখন ছোট ছিলাম, ওয়ানে পড়তাম, বুঝতাম নাকি। বর বউ খেলায় তুমি আমার বর হয়েছিলে, তাই বলতাম এমনি এমনি। কাউসার দুঃখী মুখ বানিয়ে বলে, কিন্তু আমি তো সত্যি ধরে নিয়ে স্বপনে স্মরণে শুধু তোমায় বুনেছি কোনো কথা। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড ঝুমুরের কানে যাক, তোমার মাথায় আর চুল থাকবে না। হয়েছে, এমন ভালো এদার ওই পেতনির কথা মনে করিয়ে দিস না। বলার সাথে সাথে কাউসার ফোন বেজে ওঠে। কাউসার ফোন বের করেই ঝুমুর নাম স্ক্রিনে ভেসে ওঠে। কাউসার বড় বড় করে চায়, ওই পেতনির নাম নিলি না, তার কল হাজির। আমি যাই, হ্যাঁ, এই রোমান্টিক মৌসুমে একটু প্রেমালাপ করি। তুইও জামাইকে নিয়ে স্বপ্ন বুনতে থাক। পাতা হেসে ওঠে। কাউসার কল রিসিভ করে হ্যালো বলতে বলতে চলে যায়। পাতার মুখটা পুনরায় মলিন হয়ে যায়। স্মৃতির পাতায় ভেসে ওঠে পুরনো স্মৃতি। কাউসার ভাইকে জামাই ডাকার জন্য ফাতেমা চাচির কথার বান, দাদির হাতে কাঁচা কঞ্চির আদর। না, আর মনে করতে চায় না সে। ওন্না দিয়ে ভেজা মুখ মুছে নেয়। পা বাড়াবে তখনই গেট খুলে কেউ ভিতরে ঢুকে ছাতা হাতে। পাতা দেখে তিনজন লোক, রহিম মিয়া ও করিম মিয়া। অপরজনকে চেনে না। তারা বারান্দায় আসে চটজলদি, ছাতা পাশে রাখে। করিম আগে পাতাকে দেখে বলে, আরে পাতা যে, কখন এসেছিস? ভালো আছিস? পাতা হেসে বলে, এই তো দুপুরে দেখে এসেছি, ভালো আছি। তুমি ভালো আছো ছোট আব্বা? করিম মাথা নাড়ে, ভালো আছে সে। পাতা রহিমের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি কেমন আছো? রহিম মিয়া মাথা নাড়িয়ে বলে, ভালোই। তুই? ভালো। পাশের লোকটি পাতাকে ভালো করে দেখে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলে, এটা তোমার মাইয়া? তোমার মাইয়া তো প্রিয়, এটা কিভাবে? রহিম মিয়া ইতস্তত বোধ করে, মাথা চুলকিয়ে বলে, মনসুর ভাই আমার না, আমার ভাইয়ার মাইয়া। পাতা নাম প্রিয়র মতো বাবা বলে ডাকে মাঝে মধ্যে। পাতা মুচকি এসে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। তার হাসির মাঝে লুকায়িত বেদানো নজরে আসে না রহিম মিয়ার। মনসুর লোকটি পাতাকে আর একবার দেখে নেয়। বেশ দেখতে মেয়েটি। সে পাতাকে জিজ্ঞাসা করে, কোন ক্লাসে পড়ো তুমি? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে, আমি একজন শিক্ষক, স্নাতক শেষ করেছি প্রায় 2 বছর হবে।
লোকটির চোখ যেন উজ্জীবিত হয়, রহিমের দিকে তাকিয়ে বলে, বিয়েটি হয়েছে নি? আমার হাতে ভালো প্রস্তাব আছে। রহিম তার কাঁধে হাত রেখে বলে, বিয়ে হয়েছে। লোকটির উজ্জীবিত চোখ মুখ চুপসে যায়। পাতা হনহন করে চলে যায় তাদের তোয়াক্কা না করে। ঘরে গিয়ে দেখে পাবেল এখনো অরুণ সরকারের গল্প শোনাচ্ছে ফরহাদকে। সব আজগুবি গল্প, যার কোনো অস্তিত্বই নেই, অথচ ফরহাদ হাঁ করে গিলছে। প্রিয় তার ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়ার্ড্রপে রাখছে। পাতা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কাপড় চোপড় রাখছিস কেন ভিতরে? প্রিয় কপালে ভাঁজ ফেলে বলে, বারে থাকবে না এখানে কয়েকদিন? শোনো পাতাবু, এবারে ঈদ এখানে কাটিয়ে যাবে বলে দিলাম, তোমার কোনো ভংচং শুনবো না। পাতা শান্ত চোখে চায়। সে কিছুদিন থাকার ভাগ করেই এসেছিল, কিন্তু থাকবে না আর। কেন থাকবে? তার বাবা এতবার কল করে ডেকে আনলো, এখন লোকের সামনে বলে কিনা ভাইয়ের মেয়ে। দাদির কথা তো বাদই দিল। শুনতে হবে, আমি কালই চলে যাব। প্রিয় বড় বড় করে চায়। একদম না, আমি জানি তুমি কিছুদিন থাকবে বলে এসেছো, জামা কাপড় এনেছো, আর কাল গেল লবু ভাই আজ যেত না। এই সত্যি করে বলো দাদি কিছু বলেছে? বুড়িটা চুল টেনে ছিড়ব। পাতা অস্থির প্রিয়কে থামায়। মেয়েটা এত চঞ্চল। ফরহাদ পাবেল এদিকে চেয়ে আছে, কিছু বলবে তার আগেই পাতা বলে, এই চুপ, কেউ কিছু বলেনি, দাদিও না। উনি কল করেছিল, জলদি যেতে বলছে, কালই যত শীঘ্রই সম্ভব। থাকা সম্ভব না। পাবেল রসিকতার সুরে ভ্রু নাচিয়ে বলে, উনিটা কে পাতা আপু? পাতা কাপড়গুলো পুনরায় ব্যাগে ভরে বলে, তোদের দুলা ভাই, বুঝলি? ফরহাদ পাবেল ও হো বলে চিল্লিয়ে ওঠে। প্রিয় রাগ ওঠে লোকটার উপর। লোকটা পাতা আপুকে তাদের সাথে থাকতে দিবে না। সে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা ডাকে শোনে না। পেরিয়ে গেছে দুদিন। এই দুদিন টানা বর্ষণের পর স্বস্তি মিলেছে। বৃষ্টি ভালো লাগলেও টানা দুদিন একদিনের বর্ষণ অনেকের পছন্দ নয়। অনেকের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যায়, বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের। কেননা কাজে না গেলে তাদের পেটেও কিছু পড়বে না। তাদের জন্য এমন সময় খুবই কষ্টকর। আজ তার বৃষ্টি দেখা মেলে না। আকাশও পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও নেই। সূর্য মামার উপস্থিতিতে রৌদ্রোজ্জ্বল দিন কেটে এখন সাঁঝবেলা। আবছা আবছা অন্ধকার বিরাজমান ধরণীতে। অরুণ ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে আইসক্রিম স্টলের সামনে একটু দূরে। দুজনেই একই ড্রেস আপ, সাদা শার্টের উপর কালো কোটি, টাই বেঁধে একই সুটফুট বাপ ছেলে। ভোরের জ্বর সেদিন রাতে ছেড়েছে, আর আসেনি। এখন পুরোপুরি সুস্থ, তবে ঠান্ডা আছে। সেটা ওর পুরনো বন্ধু। তারা এখন উপস্থিতি আছে এক আত্মীয়র বাড়িতে, রুবির দাদুর বাড়ি। রুবির একমাত্র ভাইয়ের দুইমাত্র যমজ মেয়ে আছে, তাদের জন্মদিন উপলক্ষে। সে মোটেও আসতে চায়নি, কিন্তু রুবি এখানে একটু চালাকি করেছে। ভোরকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করিয়েছে। এখন জেদি ভোরের আবদারে সে রাজি হতে বাধ্য। ফলাফলস্বরূপ বাপ বেটা এখানে। রুবি, আরিয়ান, আনিকা ও রূপক এসেছে। আসমা বেগম ও আদুরি আসতে পারেনি দরকারি কাজে। অরুণ ছেলেকে নিয়ে এদিক সেদিক হাঁটছে। অনুষ্ঠান এখনো পুরোপুরি শুরু হয়নি, এখনো অনেক গেস্ট আসা বাকি। ভোর অরুণের সাথে পা মিলিয়ে চলছে, আর এটা ওটা জিজ্ঞাসা করছে, আব্বু ওটা কি? আব্বু ওটা এমন কেন? আব্বু ওনার পেট এত মোটা কেন? পেটে কি বাবু আছে? ছেলেদের পেটেও বাবু হয়? আব্বু ওই আন্টিটাকে ভূত ভূত লাগছে, মুখে কি দিয়েছে? আরো কত শত। অরুণ কখনো জবাব দেয়, কখনো না। ভোরের এতে কোনো হেলদোল নেই, সে প্রশ্ন করতেই আগ্রহী। হাঁটার মধ্যে হঠাৎ ভোরের নজর যায় আইসক্রিম স্টলের দিকে। যেহেতু এটা বাচ্চাদের পার্টি, তাই আইসক্রিম স্টল থাকবে না এটা মেনে নেওয়া যায়। ভোর দেখে স্টলের সামনে আনিকা, বার্থডে গার্লস, প্রীতি, প্রেমা সহ আরও অনেক বাচ্চা আইসক্রিম খাওয়ায় প্রতিযোগিতায়। ভোর বাবার হাত ঝাঁকিয়ে আবদার করে, আব্বু ওই দেখো সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খেতে চাই, ওখানে চলো না আব্বু। অরুণ আইসক্রিম স্টলের দিকে এক নজর চেয়ে
ভোরকে নিয়ে অন্যদিকে হাঁটা দেয়। ভোর চিল্লাচিল্লি করতে শুরু করে আইসক্রিম খাবে বলে। অরুণ গম্ভীর মুখে শান্ত কণ্ঠে ধমক দেয়, এই চুপ, কাল জ্বর সারলো, সর্দি নাকের ভিতর নিয়ে ঘুরছে, আর উনি আইসক্রিম খাবে, সবসময় জেদ করবেন, আমি কিন্তু বকবো। ভোরের মুখ কাদো কাদো হয়ে যায়। আব্বু একটা খাবো, বেশি না প্লিজ, ও আব্বু। অরুণ চোখ রাঙায়। ভোর চুপ করে, ঘাড় গুড়িয়ে আনিকাদের দিকে চায়। কি মজা করে আইসক্রিম খাচ্ছে ওরা। সে মুখ ফুলিয়ে বাবার হাত ছেড়ে হাঁটতে থাকে। অরুণ হাত পকেটে পুরে বলে, গাল ফুলিয়ে লাভ নেই, আমি অ্যালাউ করব না। ভোর কিছু বলে না। অরুণ ভোরের পিছু পিছু হাঁটতে থাকে। ভোর সামনে একটা চেয়ারে উঠে গালে হাত দিয়ে ছলছল চোখে বসে থাকে। অরুণ কিছু বলে না, তার পাশে দাঁড়িয়ে থাকে। ভোর ঘাড় ফিরিয়ে বারবার আনিকাদের দিকে তাকায়। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে, এই ছেলেটাও না। ওদিকে বারবার তাকাচ্ছ কেন? ভোর আবার সেদিকে তাকিয়ে বলে, আমার টুক, আমি তাকাবো। আবার তাকাচ্ছে, লোকে কি বলবে, ছোচা ছেলে। তুমি ছোচা লাভবো বলে ভেঙচি কাটে। অরুণ শান্ত দৃষ্টিতে চায় অভিমানী ছেলের দিকে। যতই অভিমান করুক, এই আবদার মানবে না। হেলথের সাথে নো আফসোস, কোনো আফসোস নয়। কাল রাতে তোমাকে কত বড় সারপ্রাইজ দিলাম, তারপরও কিভাবে আবদার করো? ভোর বাবার দিকে চায় ঘাড় গুড়িয়ে, তারপর চেয়ারে পা তুলে দাঁড়ায়। তবুও নাগাল পায় না অরুণের। ইস, আব্বু তো এত লম্বা, সে কবে এত বড় হবে? সে অরুণের দিকে আঙুল তুলে বড়দের মতো করে বলে, আমি তোমার সারপ্রাইজের কথা বিশ্বাস করি না আব্বু। তুমি আমায় বাচ্চা ছেলে পেয়ে বোকা বানিয়েছো, তেতো ওষুধ খাইয়েছো, এখন আমার আইসক্রিম তাই 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 তাই। শেষে এক প্রকার চিল্লিয়ে বলে। আশেপাশের লোক এদিকে তাকিয়ে অদ্ভুত চাউনিতে। অরুণ তাদের চাউনি লক্ষ্য করে ভোরকে চোখ রাঙিয়ে দেয়। আঙুল নামিয়ে দিয়ে কড়া সুরে বলে, এই চুপ, বেয়াদবি করবে না, না বলেছি না? আর কথা নয়, আর একবার আইসক্রিমের কথা বললে ঘাড় ধরে বাড়ি নিয়ে যাব। ভোরের গোল গোল আঁখি যুগল ভরে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে। চেয়ার থেকে নেমে দৌড়ে চলে যায়। অরুণ তার যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই ছেলে এত চিৎকাদুনে, কিছু বলাও যাবে না। সে পিছন পিছন যায়, কিন্তু ভোরের নাগাল পায় না। গম্ভীর মুখে আশেপাশে খুঁজতে থাকে। ফুলের বাগানের ওদিকে যেকেই দেখে হাসির শব্দ শুনতে পায়। তবে তার পদযুগল থেমে যায়। একটু বেঁকে পাশে তাকাতেই কারো ব্যাক সাইড দেখতে পায়। কোনো মেয়েলিকা। অরুণ নজর সরায়। সামনে হাঁটতে শুরু করলেই কিছু স্মরণে আসায় থেমে যায়। পিছু এসে আবার সেখানে দাঁড়ায়। মেয়েলি কায়ার দিকে আবার চায়। চেনা চেনা লাগছে, তার কপাল কুঞ্চিত হয়। অরুণ খানিকটা এগিয়ে যায়। মেয়েটির এক সাইড দৃশ্যমান হয়। অরুণের কপাল কুঞ্চিত শিথিল হয়। এ যে মিস পাতাবাহার, কিন্তু এখানে? সে পাতার দিকে খেয়াল করে। লন গাউন পরে অন্য এক পাশ দিয়ে নিয়েছে, মাথায় হিজাব, মুখশ্রী পুরো দেখা যাচ্ছে না, কিন্তু একটু লম্বা লাগছে। সে পায়ের দিকে চায়। ও, উঁচু জুতোর কামাল। সে এগিয়ে যেতে নেয়, কিন্তু সামনের দৃশ্য দেখে পা থেমে যায়। চোয়াল শক্ত হয়। পকেটে হাত পুরে সেখানেই দাঁড়িয়ে মিস পাতাবাহার একা নয়, সাথে আর একজন আছে। 27-28 বছরের যুবক, যার বাহু ধরে পাতা দাঁড়িয়ে, ঠোঁটে মুচকি হাসি। অরুণ হনহন করে চলে আসে সেখান থেকে। মেজাজটা বিগড়েছে আস্তার। সে ভোরকে দেখতে পায়। ওই তো ওখানে, পকেটে হাত দিয়ে হাঁটছে গম্ভীর মুখে। সে এগিয়ে যাবে, তখনই রুবির ভাই আসলাম ডাক দেয়, আরে ভাই, কোথায় থাকেন? এদিকে আসুন। অরুণ বিরক্ত হয়ে এগিয়ে যায় ভদ্রতার খাতিরে। লোকটি তার পরিচয় করিয়ে দেয় সামনের উপস্থিত ব্যক্তিদের সাথে, তারপর গল্প জুড়ে দেয়। আরে ইয়ার, তোর এত সুন্দর সুইট কিউট কাজিন আছে, আগে বলিসনি? বললে কবে পটিয়ে নিতাম। পাতা অস্বস্তিতে পড়ে। কাউসার বন্ধু বাদলের পেটে আস্তে ঘুষি দেয়। শালা ফ্ল্যাট বন্ধ কর, অমিঙ্গেল জামাই আছে। বাদল বুকে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ইস, দিল টুট গেয়া। ক্রাশ খাওয়ার সাথে সাথে ছ্যাঁকা খেলাম। পাতা মুচকি হাসে। কাউসার ভাইয়ের সাথে এসেছে এখানে।
কাউসার ভাইয়ের দূর সম্পর্কের কি যেন হয়, তার নাতনির জন্মদিন। তার সাথে কাউসার ভাই তাদের গৃহ শিক্ষক ছিল, সেই সুবাদে জন্মদিনের দাওয়াত পায়। আত্মীয় মানুষ হোক দূর সম্পর্কের, দাওয়াত দিচ্ছে না, আসলে কেমন দেখায়, তাই আসা। পাতাকেও বগল দাবা করে এনেছে। আর কাউসারের বন্ধু বাদল বার্থডে গার্লসদের মামা হয়। পাতা গতকাল বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু পিওর জেদের কারণে যেতে পারেনি, থাকতে হয়েছে। কিন্তু কাল তার যাওয়া কনফার্ম, আর থাকবে না। সে কাউসারের বাহু টেনে একটু দূরে যায়, ফাঁকা জায়গায়, মিনমিন করে বলে, ভাই চলো এখান থেকে, এত বড় লোকদের ভিড়ে অস্বস্তি হচ্ছে। কাউসার তার মাথায় গাঁটটা মেরে বলে, বড় লোকের বউ হয়েছিস, কয়েকদিন পর তাদের ভিড়েই থাকবি, এখন থেকেই শিখে নে। পাতা কটমট করে চায়। কাউসার হেসে বলে, কেক কাটলেই চলে যাব, একটু অপেক্ষা কর, মেরে বেহো না। পাতা হেসে দিল। কাউসার তাকে নিয়ে আবার আড্ডায় যোগ দিল। দূর থেকে যে একজোড়া চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল, সেই দিকে ধ্যান নেই তাদের। কিছুক্ষণ আড্ডা থেকে বেরিয়ে তারা হাঁটতে থাকে চারিপাশ। রাতের অন্ধকারেও চারপাশ ঝলমল করছে, সব ডেকোরেশনের কামাল। হঠাৎ একজন মহিলা ডাক দেয় কাউসারকে। কাউসার পাতাকে বলে, আমি আসছি, দাঁড়া তুই এখানে, এক পাও নড়বি না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।